হ্যালো বন্ধুরা, আমি ভবতোষ দাস। তোমরা দেখতেছো ডেইলি নলেজ কেন্দ্র ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাঝে আমরা ডিসকাস করবো যে রাজ্যসভার ইলেকশন প্রসেস, অর্থাৎ রাজ্যসভা এর মধ্যে নির্বাচন কিভাবে হয় এই বিষয়ে। তো বন্ধুরা, লোকসভা আর বিধানসভার যে ইলেকশন প্রসেসটা, এটা আমি আগে একটা ভিডিওর মধ্যে অলরেডি ডিসকাস করছি যে কিভাবে দেশের জনসাধারণ দ্বারা লোকসভা এবং বিধানসভার সদস্যরা নির্বাচনের মাধ্যমে চয়ন করা হয়। কিন্তু রাজ্যসভা ইলেকশন প্রসেসটা লোকসভা আর বিধানসভা ইলেকশনের থেকে একটু আলাদা বা একটু কমপ্লিকেটেড হওয়া যায়। আর আজকের এই ভিডিওর মধ্যে আমরা একদম সিম্পল ওয়েতে, অর্থাৎ একদম সহজভাবে উদাহরণের সাহায্যে বুঝবো যে রাজ্যসভার নির্বাচন কিভাবে হয়। রাজ্যসভা বা যারা আমরা কাউন্সিল অফ স্টেট হই বা পার্লামেন্টের আমরা আপার হাউস হিসাবে হই, যেখানে বর্তমান সময়ে 245 জন মেম্বার আছে, কিন্তু তার ম্যাক্সিমাম সিট ক্যাপাসিটি অর্থাৎ 250 জন মেম্বার থাকতে পারে বা যাইতে পারে। আর আমরা সারা দেশের, ভারতবর্ষের যে সারা দেশ, এই দেশের প্রত্যেকটা রাজ্যের জনসংখ্যা অনুযায়ী অর্থাৎ পপুলেশনের বেস করিয়া রাজ্যসভার সিটগুলা অ্যালট করা হয়েছে এবং এই সিটগুলো একদম ফিক্সড থাকে। কিন্তু এই 250 জন মেম্বারের মধ্যে শুধু 238 জন মেম্বারের ইলেকশন হয়, আর বাকি 12 জন মেম্বারে ভারতের রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে, যারা বিভিন্ন বিভাগ, দেশের মধ্যে বিভিন্ন বিভাগ আছে, যেমন সায়েন্স, আর্টস, স্পোর্টস, লিটারেচার ইত্যাদি, এইগুলোর মধ্যে স্পেশাল নলেজ এবং এক্সপিরিয়েন্স থাকে। আর বাকি থাকা 238 জন মেম্বারের প্রত্যেকটা রাজ্যের এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার সদস্যর দ্বারা ভোটের মাধ্যমে চয়ন করা হয়, যে প্রসেসটা আমরা আগে ভিডিওর মধ্যে জানবো। আর এটাও আমরা জানি যে লোকসভা অর্থাৎ লোয়ার হাউস যেটা আছে পার্লামেন্টারি, এটারে আমরা পার্লামেন্টারি টেম্পোরারি হাউস হিসেবে হই। তার কারণ হলো প্রত্যেক 5 বছর পরে পরে লোকসভা ডিসলভ হয় অর্থাৎ ভঙ্গ হয়, আর নতুনভাবে নির্বাচন হওয়ার পরে নতুন সরকার গঠন হয় এবং লোকসভা পুনরায় চালু হয়। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে আমরা এটা হইতে পারে আপার হাউস, অর্থাৎ এটা একটা পার্মানেন্ট হাউস, অর্থাৎ রাজ্যসভা কোনো সময় ডিসলভ হয় না, কারণ প্রত্যেক 2 বছর পরে পরে এই রাজ্যসভার যে মেম্বার আছে টোটাল 250 মেম্বার, তার মধ্যে 1/3 মেম্বার অর্থাৎ 1/3 মেম্বার রিটায়ার্ড হয় প্রত্যেক 2 বছর পরে পরে। আর এই মেম্বার বা এই রাজ্যসভার মেম্বারের কার্যকালের যে সময়সীমা, অর্থাৎ একজন রাজ্যসভার মেম্বার রাজ্যসভা যাওয়ার পর তার কার্যকালের সময়সীমা মোট 6 বছর থাকে। অর্থাৎ তোমরা কোনো সময় হয়তো এটাও শুনছো না যে রাজ্যসভার সব 238 জন মেম্বার একসঙ্গে তারা ইলেকশন হয়। রাজ্যসভায় এই সিটগুলোর ইলেকশন হয় যেগুলো মেম্বারের কার্যকালের সময়সীমা শেষ হওয়ার পরে রিটায়ার্ড হয়। আর চলো এখন আমরা এই যাই মেইন টপিকে, যে রাজ্যসভার মেম্বারের ইলেকশনটা আসলে হয় কিভাবে। তো রাজ্যসভা ইলেকশন এই সিস্টেমে হয় যেটার আমরা কই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই সিঙ্গল ট্রান্সফারেবল ভোট। তো আমরা ভারতের যে কোনো একটা রাজ্যের উদাহরণ নিয়ে আমরা বুঝবো, আর একটা রাজ্যের উদাহরণ বুঝলেই বাকি সব রাজ্যের সিস্টেমটা অটোমেটিক্যালি বুঝে যাব। তো আমরা আসাম রাজ্যের মোট 126টা এমএলএ সিট আছে, অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট আছে। আর পার্লামেন্টের লোকসভা আসামের কাছ থেকে, আর লোকসভার মধ্যে সিট আছে টোটাল 14টা, তোমরা সবাই জানো। আর রাজ্যসভার সিট আছে টোটাল 7টা। এবং এই রাজ্যসভার ইলেকশনের লাগে এরকম তো কোনো সময় হইতে পারে না যে আসামের সব সিট অর্থাৎ 7টা সিট ওই রাজ্যসভার মধ্যে খালি। তো চলো মনে করি আমরা যে এই 7টা সিটের মাঝে আসামের মাঝে 2টা সিট খালি আছে, অর্থাৎ 2টা ভ্যাকেন্সি রাজ্যসভার মাঝে। অর্থাৎ আসাম থেকে যদি রাজ্যসভার সদস্য হিসেবে কেউ জিততে চায় তাহলে 2টা সিট খালি আছে। আর এখন যদি যে কোনো একজন ব্যক্তি যদি রাজ্যসভার সিটে দাঁড়ায়, তাহলে এই ব্যক্তির আসাম রাজ্য থেকে কয়টা ভোট পাইলে জিততে পারবো এই রাজ্যসভার সিটে, অর্থাৎ কতজন এমএলএ বা বিধায়কের সাপোর্টের দরকার, এটা ক্যালকুলেট করার লাগে একটা ফর্মুলা বা সূত্র আছে। প্রথমে যেটা আছে ভ্যালু অফ ভোট, অর্থাৎ রুলস অনুযায়ী যদি রাজ্যসভার মাঝে কোনো রাজ্য থেকে একটার থেকে বেশি ভ্যাকেন্সি খালি থাকে, যেহেতু 2টা সিট খালি আছে, যদি একটার থেকে বেশি সিট খালি থাকে তাহলে এই বিধানসভার প্রত্যেক এমএলএ এর ভোট ভ্যালু ধরা হয় 100। আর যেহেতু আমরা রাজ্যের মধ্যে, আসাম রাজ্যের মধ্যে টোটাল ভ্যাকেন্সি এমএলএ আছে 126 জন, তো 100 দিয়া 126 আমরা পূরণ দিলে এই সব, অর্থাৎ আসামের 126 জন টোটাল মেম্বারের লেজিসলেটিভ অ্যাসেম্বলির এমএলএ এর ভোট ভ্যালু আমরা পাইমু, যেটা পাইমু 12,600। এখন এই 12,600 থেকে আমরা এই জিনিসটা ক্যালকুলেট করতে লাগবো বা হিসাব করতে লাগবো যে ইলেকশন জিততে হলে একজন ক্যান্ডিডেটের কয়টা ভোটের দরকার, আর যারে আমরা কোটা হইতে পারি। আর কোটা বার করতে হলে আমরা যে টোটাল ভোট আছে 12,600, এটার আমরা ভাগ করতে লাগবো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, অর্থাৎ কয়টা সিট খালি আছে। সো আসামের মধ্যে যেহেতু মনে করছি আমরা 2টা সিট, তো 2 দিয়ে ভাগ করবো, তার লগে 2 এর সঙ্গে আমরা 1 যোগ করবো, যেটা আমরা সূত্র অনুযায়ী।
আর এটা ভাগ করার পরে যে আনসার আইব এটার লগে আমরা আরো 1 যোগ করব, করার পরে এটার আনসার আইব 4201। তার মানে হলো যে কোনো একজন ব্যক্তি যদি রাজ্যসভার সিটে যারা দাঁড়াইছে তারার মধ্যে যদি যে কোনো একজন ব্যক্তি জিততে চায় তাহলে তারা 4201টা ভোটের প্রয়োজন হইব। আর আমরা এটাও জানি যে একজন এমএলএ বা বিধায়কের ভোট ভ্যালু হইল 100 আর এখন যদি আমরা এই 4201 রে আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে এটার অ্যাপ্রক্সিমেট আনসার হবে 42। অর্থাৎ আমরা এটা কইতে পারি যে আসাম রাজ্য থেকে রাজ্যসভার সিটে জিততে হলে প্রত্যেক ক্যান্ডিডেটরে 42 জন এমএলএ অর্থাৎ 42 জন এমএলএর সাপোর্ট বা ভোট পাইতে লাগবে। আর যেরকম আমরা হিসাব করে বার করছি ভোট ভ্যালু অর্থাৎ রাজ্যসভা মেম্বারের সিলেকশন করার লাগে আসামের ক্ষেত্রে, ঠিক এইরকমই আমরা দেশের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে এরকম হিসাব করে বার করা হয়। সাধারণত রাজ্যসভা ইলেকশনের লাগে অনেক ক্যান্ডিডেট ভোটে দাঁড়ায়, কিন্তু এই উদাহরণটা ভালো করে সহজভাবে বোঝার লাগে আমরা এটা মনে করি যে আসাম রাজ্য থেকে রাজ্যসভার ইলেকশনের ভোটে 7 জন ক্যান্ডিডেট দাঁড়াইছে, কিন্তু ভ্যাকেন্সি তো শুধুমাত্র 2টা খালি। তখন এই সময় হইব ভোটিং অর্থাৎ, কিন্তু এটা কিভাবে হয় চলো আমরা এই ভিডিওর মধ্যে দেখি। দেখো, সাধারণত আমরা যখন লোকসভা আর বিধানসভা ইলেকশনে ভোট দেওয়া যায় তখন এখানে ইভিএম মেশিন থাকে, আর এই ইভিএম মেশিনের মাঝে আলাদা আলাদা মানুষের দলের নাম এবং চিহ্ন দেওয়া থাকে। আর আমরা যে কোনো একজনের ভোট দেই অর্থাৎ যে দলের আমরা সাপোর্ট করি এই দলের যে চিহ্ন আছে এই চিহ্নে আমরা ভোট দেই, আর এই দলে ভোটটা বা এই দলের ক্যান্ডিডেটে ভোটটা পায়। কিন্তু রাজ্যসভার যে ভোটিং হয় এটা একদম আলাদাভাবে হয়, এবং যেখানে প্রত্যেক এমএলএ রে আমরা রাজ্যসভার আমরা আসামে যে বিধানসভা আছে বিধানসভার এমএলএ তারা সবরে একটা পেপার দেওয়া হয়, আর এই পেপারের মধ্যে 7 জন ক্যান্ডিডেটের নাম লেখা থাকে, যেমন তোমরা এখানে তালিকা দেখতে পাইতেছো। এবং এই তালিকাটা ক্যান্ডিডেট কমও হইতে পারে, কম অর্থাৎ যদি 5 জন ক্যান্ডিডেট দাঁড়ায় 2টা সিটের লাগি তখন 5 জন ক্যান্ডিডেটের পেপারে নাম লেখা থাকবে, যদি 7 জন থাকে 7 জনের নাম লেখা থাকে। আর প্রত্যেক ক্যান্ডিডেটের নামের লগে আলাদা আলাদা বক্সের মাঝে, যেমন এখানে ইভিএম মেশিনে দেখতে পাইতেছো তোমরা এমএলএ ইলেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক এরকমই এমপির ক্ষেত্রে তারা এই বক্সের নামগুলো আছে নামের লগে তারা প্রেফারেন্স দেওয়া হয়, অর্থাৎ সব এমএলএরা এটা সুযোগ দেওয়া হয় যে কোন এমএলএ বা কোন ক্যান্ডিডেটরে প্রেফারেন্স কত নম্বর দেওয়া হইতো। তো আমরা উদাহরণ অনুযায়ী আসামের মাঝে 126 জন এমএলএ অর্থাৎ বিধায়ক আছে, আর রাজ্যসভা ইলেকশনের লাগে এখানে 7 জন লোক দাঁড়াইছে, এবং তারার নাম মনে করো আমরা নেই গিয়ে A B C D E F এবং G, এবং তারা সবার মাঝে শুধু 2 জন ক্যান্ডিডেট ভোটে জেতার পর রাজ্যসভার সিটে বইব। আর যখন ভোট হইব এই 126 জন এমএলএ তারা নিজের প্রেফারেন্স অর্থাৎ পছন্দ অনুযায়ী ক্যান্ডিডেটে ভোট দিব। যেমন মনে করো উদাহরণ, যেমন যে কোনো একজন এমএলএ নাম এমএলএ এ ক্যান্ডিডেটে 1 নম্বর রেফারেন্স দিছে বা 3 নম্বর, এমএলএ বি রে দিছে 4 নম্বর প্রেফারেন্স, এমএলএ সি রে দিছে 2 নম্বর প্রেফারেন্স, ডি রে দিছে 1 নম্বর প্রেফারেন্স, এফ রে দিছে, ই রে দিছে 7 নম্বর, এফ রে দিছে 5 নম্বর। ঠিক এরকম প্রেফারেন্স দিব প্রত্যেক ক্যান্ডিডেটরে এমএলএর দ্বারা। ঠিক এরকমই রেফারেন্স অনুযায়ী ভোট দেব। কিন্তু ভোটের পরে যখন ফার্স্ট রাউন্ড রেজাল্ট আইব অর্থাৎ প্রথম ধাপের যে রেজাল্ট আইব তখন মনে করি যে এ নামের ক্যান্ডিডেটে 30টা ভোট পাইছে, বি নামের ক্যান্ডিডেটে 20টা পাইছে, সি নামের ক্যান্ডিডেটে 10টা, ডি নামের 5টা, ই পাইছে 42টা, এফ পাইছে 32, জি পাইছে 26। আর আমরা কোটা অর্থাৎ কন্ডিশন কি আছিল যে কোনো ক্যান্ডিডেট যদি রাজ্যসভার সিটে পাস করতে চায় তাহলে তার মিনিমাম 42 জন এমএলএ এর ভোটের সাপোর্টের দরকার। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশনের রেজাল্টের মধ্যে প্রথম রাউন্ডের মধ্যে বা প্রথম ধাপের মধ্যে যে ক্যান্ডিডেট ই পাইছে 42টা ভোট, বা ই নামের ক্যান্ডিডেটের কাছে অলরেডি 42টা ভোট আছে, তখন ই নামের ক্যান্ডিডেটরে রাজ্যসভার একটা সিট অর্থাৎ যে 2টা সিট আছে তার মধ্যে একটা সিটের লাগি সিলেক্ট করা যাব। কিন্তু আমরা সিট আছিল 2টা ভ্যাকেন্সি, তো এটা ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে ই নামের ক্যান্ডিডেট রাজ্যসভার একটা সিট পাইলেছে। তো এই রেজাল্টটা বা এই ইলেকশনটার রেজাল্ট পুনরায় সেকেন্ড রাউন্ডে যাইব। এই সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরে কি হয় যে যে এখানে যে ক্যান্ডিডেট যারা আছে যার মধ্যে সব থেকে কম ভোট যে পাইছে তারারে সরানি হয়ে যায়, যেমন ডিএ পাইছে 5টা ভোট মাত্র, সিএ পাইছে 10টা। আর এই ভোটগুলা বাকি যে ক্যান্ডিডেটরা আছে তারার মাঝে সেকেন্ড প্রেফারেন্স অনুযায়ী ডিস্ট্রিবিউট বা বিতরণ করিয়া দেয়। অর্থাৎ সি এবং ডি যদি এলিমিনেট করা সরানো হয় তার মধ্যে টোটাল ভোট আছে 15টা, এই ভোটগুলা বাকি ক্যান্ডিডেটের লগে যোগ করা হয়ে যায়। তো মনে করি আমরা সেকেন্ড রাউন্ডের রেজাল্টের পরে এরে
30 জন এমএলএ 12টা প্রেফারেন্স বা 12 প্রেফারেন্স দিছে, অর্থাৎ এর কাছে অলরেডি ফার্স্ট রাউন্ডের মধ্যে 30টা ভোট আসছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে যাওয়ার পর এর 12টা ভোট দেওয়া তার হয়ে গেছে 42 ভোট। এখানে কি হইব, যেহেতু আমরা কন্ডিশন 42 ভোট আসছিল, সো এই 42 ভোট অনুযায়ী এর নামের ক্যান্ডিডেট 2 নম্বর সিটের লাগি সিলেক্ট হয়ে যাব। যেখানে জি দেওয়া আছে, জিটা দেওয়া হয়েছে 15 প্রেফারেন্স, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে যে রেজাল্টের মধ্যে জি নামের ক্যান্ডিডেটটা দেওয়া হয়েছে 15টা প্রেফারেন্স। সো এই 15টা আর 26টা মিলানোর পরেও 41টা, সেই কারণে এখানে এ যেহেতু 42 ফাইল হয়েছে, তার লাগে জি রে এলিমিনেট করা হইব। অর্থাৎ অর্থাৎ কন্ডিশন অনুযায়ী আমরা লাগে 42 ভোট, অর্থাৎ যে ক্যান্ডিডেটে 42 ভোট পাইব এই ক্যান্ডিডেটেই রাজ্যসভার 2 নম্বর সিটের লাগি সিলেক্ট হয়ে যাইব। এই কারণেই এ নামের ক্যান্ডিডেট জিতছে আর রাজ্যসভার সিটের লাগে বুকিং হয়ে গেছে। আর মনে করো যদি এই সেকেন্ড রাউন্ডে যদি কোনো ক্যান্ডিডেটে 42টা ভোট না পাইতো, তাহলে এরকম আবার থার্ড রাউন্ডে গেল না রেজাল্ট, এবং ঠিক এরকমই যারা কম ভোট পাইছে তার ভোটগুলো বাকি এমএলএ দ্বারা প্রেফারেন্স দেওয়া হইলো। ঠিক এরকমই স্টেপটা যত সময় না পর্যন্ত 42টা ভোট আইব অন্য সিটের লাগি, তত সময় এটা রিপিট হইব। অর্থাৎ যদি এখানে 3টা ভ্যাকেন্সি থাকতো, সেটা থার্ড রাউন্ড গেল না। যদি 4টা ভ্যাকেন্সি থাকতো, ফোর্থ রাউন্ড পর্যন্ত গেল না। আর প্রসেসটা ঠিক এইরকমই, যেরকম আমরা ফার্স্ট রাউন্ডে পাইছি, ফার্স্ট রাউন্ডে যাওয়ার পর যে সেকেন্ড রাউন্ডে যে প্রক্রিয়া ফলো করছে, ঠিক এইরকমই এই প্রসেসটা ফলো হয়। তো ঠিক এরকমই রাজ্যসভার ইলেকশন প্রসেসটা হয়। তো আজকের ভিডিও লাগি এতটুকুই বন্ধুরা। আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগছে। যদি হেল্পফুল মনে হয় বা কোনো কিছু শিকার তোমরা মনে করো যে নতুন কিছু শিখতে পারছো, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এবং কনসেপ্ট জানা। তো যারা মনে করো ভেরি কিউরিয়াস অ্যাবাউট লার্নিং নিউ থিংস এভরি ডে, দেন দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল, and I hope you guys like this video. And if you guys like this video, please do subscribe my channel and share this video with as many people as you can. So see you in the next video with another important new topic. So until then, keep watching, keep sharing, and take care.